রামিসা ধর্ষণ ও হত্যায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড, দ্রুত ফাঁসি চান বাবা। 3 মাসে রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে মত স্বরাষ্ট্রমন্ত্রী। বাজেট অধিবেশন শুরু, রামিসা সহ 4 শিশু ধর্ষণ ও হত্যায় সংসদে শোক। লোডশেডিং ও গ্যাসের সংকটে হাহাকার এমপিদের, সমাধানের আশ্বাস মন্ত্রী। গণতান্ত্রিক বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা এবার। শিক্ষায়, বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রস্তুত না হলে টিকে থাকা কঠিন হবে বলেছেন প্রধানমন্ত্রী। সরকারের 100 দিনে কিছু আশা, কিছু উদ্বেগ টিআইবির। ঋণ খেলাপি, ফৌজদারি অপরাধে অভিযুক্ত সহ বিতর্কিতদের মন্ত্রিত্ব দেয় সমালোচনা। উত্তাপহীন ভোটে হলো বিসিবির নির্বাচন। সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি হলেন তামিম ইকবাল, সহ সভাপতি ফাহিম সিনহা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রবিবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই রায় দেন। রায়ে রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী উভয়ই সন্তুষ্ট। দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি করেছেন রামিসার বাবা। রিপোর্ট জিয়া খানের। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়কে ঘিরে রবিবার সকাল থেকেই পুরান ঢাকার আদালত পাড়ায় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। সকাল 8:30টার দিকে কড়া পুলিশি পাহারায় আদালতে নিয়ে আসা হয় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে। তাদেরকে রাখা হয় গারদখানায়। রায় ঘোষণার সময় 2 আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। রায় পড়ার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন রামিসার স্বজনরা। রায়ে 2 আসামিকেই সর্বোচ্চ শাস্তি দেন বিচারক। একই সাথে আসামি সোহেল রানাকে 5 লাখ টাকা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেন। দয়া দাক্ষিণ্য না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় এবং তার নিজস্ব জুরিসডিকশনে এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। সকল সাক্ষ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়ে রায় দিয়েছেন এবং আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট। এই মামলার পরবর্তী কার্যক্রম হাইকোর্ট বিভাগে যাবে, আপিল বিভাগে যাবে এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতির নিকট যাবে কিনা সেটার এই যে প্রসেস, এটা হলো ইন অ্যাকর্ডিংস উইথ ল। এই ইন অ্যাকর্ডিংস উইথ ল এর যে ডিউ প্রসেস অফ ল, এটাকে আমরা কিন্তু বাইপাস করতে পারবো না। রামিসা হত্যায় আসামি স্বপ্না আক্তার সহযোগী হলেও তার কেন সর্বোচ্চ শাস্তি হলো তারও ব্যাখ্যা দেন মহানগর পিপি। নারী শিশু নির্যাতন দমন আইনে আছে যে 9-2 ধারায় যেই অপরাধটি হবে, এই অপরাধকারী যেই শাস্তি বিধান হবে এবং তাকে ওই ঘটনায় নারী শিশু নির্যাতন দমন আইনের 30 ধারায় বলা আছে যে সহযোগিতা করবে, সহায়তা করবে, তাকেও একই দণ্ডে দণ্ডিত করা যাবে। বিচার কাজকে সহযোগিতার উদ্দেশ্যে আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে কাজ করেছেন বলে দাবি এই কৌশলীর। এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয়নি। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী। যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। রায়ের পর নিজের প্রতিক্রিয়া জানান রামিসার বাবা। আমি আলহামদুলিল্লাহ 100% খুশি এবং এই রায় বাস্তবায়ন হলে আমি সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা, যে রায় এবং কার্যকর হলে মনের প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা সেটা মিটবে। রায় ঘোষণার আগে থেকে আদালত পাড়ায় বিচার প্রার্থী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল পর্যাপ্ত। শিশু রামিসাকে ধর্ষণ এবং হত্যার পর মাত্র 20 দিনের মাথায় আলোচিত মামলাটির রায় ঘোষণা করলেন বিচারক। এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন সাধারণ মানুষ। এই রায়ের ফলে ভবিষ্যতে অপরাধীরা এই ধরনের অপরাধ করতে ভয় পাবে এবং বিরত থাকবে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি করলে 3 মাসের মধ্যে রামিসা হত্যা মামলার রায় কার্যকরের আশা করছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আর এই মামলার দ্রুত রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারত থেকে পুশিন ঠেকাতে শক্ত অবস্থানে থাকবে বাংলাদেশ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় সচিবালয়ে ব্রিফিং করে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, দেশের বিচার বিভাগের ইতিহাসে মাত্র 6 কার্য দিবসে এ মামলার রায় দেয়া হয়েছে, যা উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশা করেন আইনমন্ত্রী। তিনি জানান, অন্যান্য ডেথ রেফারেন্সের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। এটা আমার প্রত্যাশা আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন। সচিবালয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রামিসা হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন। আদালত ন্যায় বিচার করেছে, আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে। এখন আমরা বলতে পারি যে বাংলাদেশের এই বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত সমস্যা সহ নানা ইস্যুতে ভারতের সাথে কূটনৈতিক চ্যানেলে আলোচনা করে সমাধান করা হবে। আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুরসিনের অবৈধ পুরসিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে। তবে এই বিষয়গুলো ডিপ্লোম্যাটিক চ্যানেলে আলোচনার মাধ্যমে সমাধান করা প্রাথমিকভাবে আমাদের প্রয়োজন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ। এদিন শিশু রামিসা সহ 4 শিশু ধর্ষণ ও হত্যায় শোক প্রকাশ করা হয় সংসদে। সেই সাথে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ সহ সাবেক 16 মন্ত্রী ও এমপির মৃত্যুতে। প্রশ্নোত্তর পর্বের বড় অংশ জুড়ে ছিল দেশ জুড়ে লোডশেডিং ও গ্যাসের সংকট নিয়ে সংসদ সদস্যদের হাহাকার। এ সময় স্পিকার হাফিজউদ্দিন আহমেদও প্রতিশ্রুতি দেওয়ার আগে বিদ্যুৎ মন্ত্রীকে আরও স্টাডি করে নেওয়ার পরামর্শ দেন। জিয়াউল হক সবুজের রিপোর্ট। রবিবার শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। বিকেল 3টায় শুরু হওয়া এই অধিবেশনে সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের জন্য মনোনীত সভাপতি মণ্ডলীর নাম অগ্রবর্তীতা অনুসারে ঘোষণা করছি। এর পরপরই রীতি অনুযায়ী সাম্প্রতিক সময়ে মারা যাওয়া সাবেক মন্ত্রী, এমপি ও বিশিষ্টজনদের চিরবিদায়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক জানানো হয় পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার রামিসা সহ 4 শিশুর মৃত্যুতেও। আমাদের মধ্য থেকে যে সমস্ত মাননীয় মন্ত্রী, সংসদ সদস্য, হুইপ ইন্তেকাল করেছেন, ওনাদের জন্য শোক প্রস্তাব এনেছি। আল্লাহ যেন ওনাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। পরে সংসদে 300 বিধিতে বিবৃতি দেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, দ্রুততম সময়ে রামিসা হত্যার বিচার হওয়ায় আদালতের প্রতি আস্থা ফিরেছে। যে রায় প্রত্যাশা করেছিলাম, যে রায় প্রস্তাব করেছিলাম, যে রায় আদালতের কাছে প্রার্থনা করেছিলাম, আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জন আসামি, মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী, তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। এর আগে সংসদে প্রশ্নোত্তর পর্বে জেলায় জেলায় দীর্ঘ লোডশেডিং এবং প্রতিশ্রুতি অনুযায়ী সার কারখানায় গ্যাস সংযোগ না দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন সংসদ সদস্যরা। মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন যে 1 মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেয়া হবে। এরপরে আরো 1 মাস 3-4 দিন পার হয়ে গেছে মাননীয় স্পিকার, এখনো আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সাপ্লাই আমরা পাইনি। উনি বিদ্যুৎ ছাড়ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন। গ্যাসের তো আমার সংকট আছে, সেই জন্য আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালিয়ে রাখতে হচ্ছে এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। এই জবাবের পরপরই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারা বিদ্যুৎ মন্ত্রীকে আরো সতর্ক থাকার পরামর্শ দেন স্পিকার। মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন 1 তারিখ থেকে গ্যাস যাবে, সেটি বোধহয় পাওয়া যায়নি। তো সংসদে যে প্রতিশ্রুতি দেবেন সেটা ড্রিলিং বা অন্যান্য যাবতীয়
আনুষঙ্গিক বিষয় স্টাডি করে তারপরে সংসদে প্রতিশ্রুতি দেবেন। এদিন সংসদে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের অবৈধ কাজের পক্ষে থাকা গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই প্রশ্ন তোলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ভোট চুরির বৈধতা উৎপাদন করেছে, গণতন্ত্রের পক্ষে যারা ছিল তাদেরকে হত্যাযোগ্য করে তোলা হয়েছে। এইসব সাংবাদিক, নামধারী সাংবাদিক এবং এই মিডিয়াদের পক্ষে বিপক্ষে বা কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, আইনি ব্যবস্থা আদৌ নেওয়া হয়েছে কিনা, কেন তাদেরকে আবার পুনর্বাসন করা হচ্ছে, সেটির আইনগত কি ব্যাখ্যাটি কি, সেটি এই সংসদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। এর আগে সংসদে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সামাজিক সুরক্ষায় ভাতাভিত্তিক কার্যক্রমকে কার্ড ভিত্তিক কর্মসূচিতে পরিণত করেছে বিএনপি সরকার। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, কার্ড ভিত্তিক কর্মসূচি ইতিবাচক, তবে অর্থ সংগ্রহ ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনায় চ্যালেঞ্জ থাকবে সরকারের সামনে। পাশাপাশি সামাজিক সুরক্ষার আকার ও বলয় বাড়লে সেটি অর্থনীতিতে চাপ তৈরি করবে, যা সামাল দেয়া কঠিন হতে পারে। রিপোর্ট রিশান নাসলুনার। দেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে নতুন রূপরেখা তৈরি করেছে বিএনপি সরকার। দলটির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক সুরক্ষায় চালু করা হয়েছে কার্ড ভিত্তিক কর্মসূচি। এক্ষেত্রে সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি ফ্যামিলি কার্ড। নারীর ক্ষমতায়নে এই কার্ডের মাধ্যমে নির্দিষ্ট পরিবারকে মাসে ২৫০০ টাকা নগদ সহায়তা দেবে সরকার। পাইলট হিসেবে শুরু হলেও আসছে বাজেটে পরিবারের সংখ্যা ৪১ লাখে উন্নীত করা হবে। এছাড়া গ্রামীণ অর্থনীতি সচল রাখতে কৃষক কার্ডের আওতায় সহায়তা দেওয়া হবে বছরে ২৫০০ টাকা। নগদ সহায়তা দেওয়া হচ্ছে ইমাম পুরোহিতদেরও। সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে এলপিজি কার্ড ও সার্বজনীন হেলথ কার্ড চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। বাংলাদেশে এটা যে অভূতপূর্ব তা না, এবং এটার বাস্তবায়ন যে সম্ভব সেটাও ঠিক। এটার জন্য বাজেট লাগবে, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর্থিক বাংলাদেশে এখন বাজেট বরাদ্দ যেটা হয়, বাংলাদেশে বাজেট বরাদ্দের মধ্যে অগ্রাধিকার কি হবে সেটার উপরে এটা নির্ভর করে। এখন পরিমাণগত দিক থেকে দেখলে হঠাৎ করে মনে হবে যে এটা দিতে পারবে কিনা বাংলাদেশ, এরকম আমার মনে হয় না সমস্যা হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কতটা দক্ষভাবে, কতটা যথাযথভাবে এটা দেওয়া হবে। এটার জন্য আসলে ন্যাশনাল হাউস হোল্ড ডেটাবেস দরকার। সেটার দায়িত্ব হলো মূলত বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের। তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এখনও পর্যন্ত সেই ডেটাবেসটা তৈরি করেনি। এখন আমরা যেটা করছি সেটা হলো যে অনেকটা সেলফ অ্যাসেসমেন্টের মতো, ওইটা করে তার তথ্যগুলো দিল এবং তারা যেটা বেঁচে আছে বাংলাদেশে এই মুহূর্তে, তো সেটার সাথে ম্যাচ করে। এবং এখানে আমাদের যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আছে তারাই সহায়তা করছে মূলত। কিন্তু যখন আমাদের একটা সেন্ট্রালাইজড হাউস হোল্ড ডেটাবেস থাকবে, তখন কিন্তু এটা আবার ইমপ্লিমেন্ট করাটা সহজ হবে, তার কারণ তখন সমস্ত যে স্বার্থসামাজিক তথ্য ওটার মধ্যে থাকবে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি কমানো ও অর্থনীতিকে গতিশীল করা। সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ানো হলে অর্থের যোগান বাড়াতে হবে, আর সেটি নিশ্চিত করতে নাগরিকদের উপর চাপানো হতে পারে ট্যাক্স ব্যাটের বাড়তি বোঝা। যে সরকার একদিকে ঠিক আছে, কিন্তু একই সঙ্গে বাছবিচারহীনভাবে যদি আমরা এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি হোলসেল যদি বাড়াই, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে অর্থের প্রয়োজনটা বেশি হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো যে বিনিয়োগ কম। তো এই অবস্থায় যদি আমরা অতিরিক্ত চাপ তৈরি করি সামাজিক নিরাপত্তার জন্য, তাহলে সেক্ষেত্রে সেটা অর্থনীতির জন্য ভালো হবে না। বড় আকারের একটা বাজেট আর সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বড় এক্সপানশন, সেগুলো হলে সরকার একটা ত্রিমুখী চাপের মধ্যে পড়বে। প্রতিষ্ঠানগুলো একেবারেই খুবই অকার্যকর, এবং দক্ষতার ব্যাপার শুধু না, মাঝখানে এত লিকেজ তৈরি হয়েছে যে এটা খুবই কঠিন কাজ। তো সেই কারণে অপচয় হওয়া এবং দুর্নীতি হওয়া, এই ঝুঁকিটা কিন্তু ব্যাপকভাবে আছে। এইটা সরকারের একটা বড় চ্যালেঞ্জ, যে এটা কতটা ট্রান্সপারেন্ট হবে, কতটা স্বচ্ছতার সঙ্গে হবে। এই স্বচ্ছতার সঙ্গে করা এটা খুব সম্ভব। আর মূল্যস্ফীতি, এই জায়গাটাতেই মূল্যস্ফীতির ঝুঁকি না দেখে আমি মনে করি যে সরকারি প্রশাসনিক যে সমস্ত ব্যয় আছে সেই সমস্ত ব্যয় বরাদ্দ বরঞ্চ কমানো উচিত। সরকারের তথ্য বলছে, আসছে বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ থাকবে ১,৩৮,৩৩৯ কোটি টাকা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ফ্যাসিবাদী শাসন শোষণ শুধু দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, কিংবা দেশের সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকেই অকার্যকর করে দেয়নি, দেশের শিক্ষা ব্যবস্থাকেও বিপর্যস্ত করে দিয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশে এবারে ঘুরে দাঁড়ানোর পালা। তিনি বলেন, শিক্ষায়, বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রস্তুত হতে হবে, নইলে আগামী দিনে টিকে থাকা কঠিন হবে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকান্দ।
রাজধানীর আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকের জ্ঞান, দক্ষতা, সততা ও অঙ্গীকারের উপর শিক্ষা ব্যবস্থার সাফল্য অনেকটাই নির্ভর করে। একটি জ্ঞান ভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময়ে ফ্যাসিবাদী শাসন শোষণ শুধুমাত্র দেশের জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারই কেড়ে নেয়নি, বরং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মতন শিক্ষা ব্যবস্থাকেও প্রায় ধ্বংসপ্রাপ্ত করে দিয়েছিল। গণতান্ত্রিক বাংলাদেশে এবার অবশ্যই আমাদের ঘুরে দাঁড়ানোর পালা। প্রধানমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। সেজন্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিশ্ব এখন চতুর্থ বিপ্লবের যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অবাধ প্রসার ও ব্যবহার বর্তমানে মানুষের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে। অটোমেশন এবং এআই চালিত প্রযুক্তির কারণে হয়তো অনেক পুরনো পেশায় কর্মসংস্থান যেমন ঝুঁকির মুখে পড়েছে কিংবা অবলুপ্ত হয়েছে, একই সঙ্গে প্রচুর পরিমাণ নতুন নতুন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগও হয়তো সৃষ্টি হয়েছে। সুতরাং প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। বর্তমান সরকার মনে করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেনসিক সায়েন্স, প্রোগ্রামিং, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, ডিজিটাল কমিউনিকেশন, কগনিটিভ এম্পাওয়ারমেন্ট, প্রেজেন্টেশন স্কিল, লিডারশিপ এবং ফাইন্যান্সিয়াল লিটারেসির মতন সফট স্কিলের বিষয়সমূহ ছাড়া শিক্ষা কারিকুলাম মনে হয় পূর্ণাঙ্গ হয়ে উঠতে পারে না। আগামী দিনগুলোতে এইসব বিষয়গুলি সম্পর্কে উদাসীন থাকলে কর্মে সাফল্য অর্জনও বোধহয় অসম্ভব হতে পারে। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। তারেক রহমান বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার এই চলমান সময়ে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন জরুরি। একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য নৈতিক শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। উচ্চশিক্ষা গ্রহণ করে প্রতি বছর বিশ্ববিদ্যালয়গুলো থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থী বের হয়। উচ্চশিক্ষা নিয়েও শিক্ষিত শিক্ষার্থীদের অনেককে বেকার থাকতে হয় দুঃখজনকভাবে। এর কারণ হিসেবে অনেকেই মনে করেন সর্বোচ্চ একাডেমিক সার্টিফিকেট অর্জন করলেও ব্যবহারিক, প্রায়োগিক কিংবা প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিত মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার অন্যতম কারণ। সুতরাং পরিস্থিতি বিবেচনা করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষ্যে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে চায়। সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী আশা করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তি নির্ভরতা, দক্ষতা এবং মডার্নাইজেশনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে অধিক গুরুত্ব দিবেন এবং যত্নশীল থাকবেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। তারেক রহমান সরকারের ১০০ দিনের কাজে আশা, উদ্বেগ দুটিই দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি। এই ১০০ দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশন গঠনের জন্য দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় দুর্নীতি নিয়ন্ত্রণ, মানবাধিকার সংরক্ষণ ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণে দীর্ঘমেয়াদী ঝুঁকির শঙ্কা টিআইবির। রিপোর্ট সৈকত সাদিকের।
মাননীয় রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদে 2/3 বেশি আসনে বিজয়ের পর 17 ফেব্রুয়ারি শপথ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে শপথ নেন তার সরকারের মন্ত্রী এমপিরাও। সরকারের 100 দিন উপলক্ষে রবিবার সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গবেষণায় উঠে আসে জাতীয় সংসদ, স্থানীয় সরকার, নির্বাহী বিভাগ, দেশের বিচার বিভাগ, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ, অর্থ পাচার, গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা সহ নানা বিষয়। মন্ত্রিসভায় কয়েকজন ঋণ খেলাপি, ফৌজদারি অপরাধে অভিযুক্ত সহ বিতর্কিত ও সমালোচিতদের নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। মন্ত্রী হিসেবে কয়েকজন বিতর্কিত ও সমালোচিত ব্যক্তিকে নিয়োগ প্রদান করা হয়েছে, যার মধ্যে ঋণ খেলাপি বা ফৌজদারি মামলার অপরাধ আছে এমন ব্যক্তিদেরকেও মন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সার্বিক বিবেচনায় সরকারের 100 দিন একদিকে আশা জাগানো এবং সম্ভাবনাময়, অন্যদিকে রয়েছে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ ও বিশেষ করে জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট উদ্যোগের ঘাটতি। সরকারের 100 দিন একদিক থেকে আশা জাগানিয়া ও সম্ভাবনাময়, তবে অন্যদিকে যেটা আমরা দেখছি সুশাসন, দুর্নীতি প্রতিরোধ এবং বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠান প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট পথরেখা বা উদ্যোগের ঘাটতি বিবেচনায় উদ্বেগজনক একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। 3 মাস প্রায় হয়ে গেছে। এটি দুর্ভাগ্যজনক, এটি সরকারের জন্য বিব্রতকর বলে আমরা মনে করি। সরকার নিজেদের কি প্রশ্ন করা উচিত যে আসলে মানুষকে কি বার্তা দিচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিআইবির প্রধান আরও জানান, সুশাসন প্রতিষ্ঠায় বড় বাধা আমলাতন্ত্র ও দলীয়করণ। যে একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্রের একাংশ সবসময় তারা সংস্কার বা কোনো পরিবর্তন চায় না। সব পরিবর্তন তারা চায়, কিন্তু নিজেদের পরিবর্তন তারা চায় না। আর দ্বিতীয় হচ্ছে যে বিশেষ করে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় বা রাজনৈতিক সরকার না হলেও সরকারের পেছনে যে শক্তিগুলো আছে তাদের ভিতরে তাদের একাংশের মধ্যে প্রতিকূলতার বিষয়টা দেখা যায়, এই অর্থে যে ক্ষমতাটা থেকে দেখা হয় নিজেদের সুবিধা অর্জনের লাইসেন্স হিসাবে। ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের উপর হামলার ঘটনাগুলোতে উদ্বিগ্ন টিআইবি। সংস্থাটির মতে এই অহিষ্ণু প্রবণতা দেশের বহুত্ববাদী ঐতিহ্যের উপর অশনি সংকেত। জানেন যে ইতিমধ্যে সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। পরামর্শ। স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদী শক্তি এক হয়ে দেশপ্রেমিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, জাতিকে কলঙ্ক মুক্ত করতে এরই মধ্যে 6000-এর বেশি অমুক্তিযোদ্ধার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জিয়াউর রহমান যে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন এবারে সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে। মেজবা রহমানের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধারা উপস্থিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য একের পর এক প্রকল্প নেওয়া হচ্ছে যাতে তারা কোনোভাবেই বঞ্চিত না হয়। ফ্যাসিবাদী সরকার দেশকে লন্ডভন্ড করে পালিয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে বিএনপি সরকার। তা রুখতে স্বাধীনতা বিরোধী শক্তি ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। 71-এ যারা এই মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তারা, আরেকদিকে যারা এই দেশটাকে লন্ডভন্ড করে দিয়ে পালিয়েছে সেই ফ্যাসিবাদ, এরা এক হয়েছে দেশপ্রেমিক সরকারকে হটানোর জন্য। এদিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করে মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে সরকার জাতিকে কলঙ্কমুক্ত করতে চায় বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এর মধ্যে 6000-এর বেশি অমুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমার জানা মতে 6000-এর অধিক অমুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ করা হয়েছে, যে আগামী দিনে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলও পুনর্গঠন করে সেখানে সঠিক ব্যক্তিদেরকে যাতে নিয়োগ দেওয়া হয়। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, 72 থেকে 75 সালে বাংলাদেশের মানুষের প্রত্যাশা ধ্বংস করা হয়েছে। 71-এর যে মুক্তিযুদ্ধ, মানুষের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু 72 থেকে 75 3 বছর, মাত্র 3 বছরের ব্যবধানে
বাংলাদেশের মানুষ কি দেখলো সেই প্রত্যাশা ধ্বংস হয়ে গেছে। অনুষ্ঠানে সবাই মিলে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। মিসবাহ রহমান, বাংলা ভিশন, ঢাকা। হামের প্রকোপ চলছেই। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে হাজারের বেশি রোগী। গত একদিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে 7 শিশু, আর হাসপাতালে ভর্তি হয়েছে নতুন আক্রান্ত 1287 জন। চিকিৎসকরা বলছেন, টিকাদান কার্যক্রম চালু থাকলে আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় পৌঁছাবে। হামে আক্রান্ত রোগী পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনার কথাও বলেন তিনি। আরফিন শাওনের রিপোর্ট। শিশু রাইসা ইসলাম হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। সামিউল হাসানকে দেওয়া হচ্ছে অক্সিজেন। শুধু রাইসা আর সামিউল নয়, এমন অনেক শিশু হাসপাতালের বেডে ক্যানোলা লাগানো অবস্থায় ঘুমাচ্ছে। যে বয়সে মায়ের কোলে শান্তিতে ঘুমানোর কথা ছিল, সে সময় হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে অনেকেই। জ্বর 1 সপ্তাহ চলে যাওয়ার পরে হামটা হয়েছে, তারপর হচ্ছে যে তারপরে কাশ, এরকম হয়েছে আর কি। তো এখানে আছে প্রায় 1 সপ্তাহ, তো 3 দিন যাবত ডায়রিয়া চিকিৎসা চলতেছিল, পরে ওর হাম দেখা দিছে। দেশে হামের প্রাদুর্ভাব এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কমার ইঙ্গিত মিললেও পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা কাটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতিদিনে হাজারের বেশি শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তবে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 620 জন। হামের উপসর্গ দেখা দিয়েছে প্রায় 80,000 শিশুর শরীরে। এ সময় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে 60,000-এর বেশি শিশু। বর্তমানে হামে আক্রান্তের সংখ্যা কমে আসাকে স্বাভাবিকভাবেই দেখছেন চিকিৎসকরা। একই সাথে হাম থেকে সেরে ওঠার পরবর্তী সময়ে সাবধানে থাকার কথাও বলছেন তিনি। অধিকাংশ ভাইরাসজনিত রোগের একটি চক্র থাকে, পথচক্র। সেখানে একসময় তুঙ্গে যায় রোগের সংক্রমণটা, আবার ধীরে ধীরে কমতে থাকে। তো সেই ধারাবাহিকতা, একই সাথে দ্রুত যে টিকা দেওয়া হলো, তার ফলে একটা বিপুল সংখ্যক শিশুর মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। এই দুয়ের সমন্বয়ে কিন্তু হামের রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে এবং একসময় বেশ কমে যাবে। টিকা কার্যক্রম সচল রাখার সাথে সাথে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। আরফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। আদ্দিন হাসপাতালে নিহত 6 শিশুর প্রতিটি পরিবারকে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালটির আইনজীবী শিশির মনির। ভুক্তভোগীদের সাথে আলোচনার পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে 48 ঘন্টা সময় চেয়েছে আদ্দিন কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী পরিবার সকলের সম্মতিতে একসাথে বসে ভুক্তভোগী প্রত্যেক পরিবারের জন্য 80 লক্ষ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে। একই সাথে আদ্দিন কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের কাছে একটি চিঠি পাঠিয়ে জবাব দেওয়ার জন্য 48 ঘন্টা সময় আবেদন করেছেন। বিসিবি নির্বাচন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন তামিম ইকবাল। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত হয় উত্তাপহীন ভোটে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। সেখানে ক্যাটাগরি 2 থেকে 12 জন পরিচালক নির্বাচিত হয়েছেন। তামিম ইকবাল পেয়েছেন সর্বোচ্চ 73 ভোট। মনির হোসেন খানের রিপোর্ট। দেশের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়া ফেডারেশন, তাই বিসিবি নির্বাচন মানেই উৎসবের আমেজ। তবে এবার কিছুটা ব্যতিক্রম। মিরপুর হোম অব ক্রিকেট আঙিনায় সমর্থকদের ভিড় ছিল, তবে সেখানে মিডিয়া যাওয়ার অনুমতি ছিল না। প্রেস বক্সের জায়ান্ট স্ক্রিনেই সংবাদকর্মীদের নিতে হয়েছে নির্বাচনী উত্তাপ। 3 ক্যাটাগরিতে 23 পরিচালক পদের 8 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ক্যাটাগরি 1-এ নির্বাচন হয়েছে শুধু খুলনা ও বরিশাল বিভাগে। সেখানেও কারা নির্বাচিত হবেন অনেকটাই নিশ্চিত ছিল, বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। বরিশাল থেকে মিজানুর রহমান 5-1 ভোটে নির্বাচিত হয়েছেন। খুলনা থেকে শান্তনু ইসলাম ও শফিকুল আলম দুজনই 10 ভোট করে পেয়ে নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ মিজানুর রহমান পেয়েছেন 5 ভোট, মুনতাসির আলম চৌধুরী পেয়েছেন 1 ভোট। মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। খুলনা বিভাগে মোহাম্মদ শফিকুল আলম 10 ভোট, মোহাম্মদ শান্তনু ইসলাম 10 ভোট, মোহাম্মদ আব্দুল সালাম 2 ভোট। মোহাম্মদ শফিকুল আলম ও শান্তনু ইসলাম সমান সংখ্যক ভোট 10 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যা কিছু উত্তাপ ছিল ক্যাটাগরি 2-এ। ঢাকার ক্লাব কোটা থেকে 12 পরিচালক পদের জন্য প্রার্থী ছিলেন 16 জন। 76 জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন তামিম ইকবাল সহ 12 জন।
সভাপতি পদে একক প্রার্থী হিসাবে জনাব তামিম ইকবাল খানকে চূড়ান্তভাবে সভাপতি হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। দীর্ঘমেয়াদের দায়িত্ব পেয়ে তামিম ইকবাল জানালেন, গত 1.5 বছরে দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সেই ভাবমূর্তি ফিরিয়ে আনাই হবে মূল লক্ষ্য। যে লাস্ট 1-1.5 বছরে যা হয়েছে ওটা ঠিক ছিল না বাংলাদেশ ক্রিকেটে। আমি এখানে কাউকে দোষারোপ করব না, কারোর দিকে আঙ্গুল দিব না, বাট যেটা হয়েছে ওটা অ্যাডমিট আমাদের করতে হবে। আর আমাদের যদি এই জায়গা থেকে বের হয়ে আসতে হয়, এটা আমার পক্ষে একা করা সম্ভব না। আমরা আশা করি যে পূর্বাঞ্চলে এই জিনিসটা আমরা স্টার্ট করে দিতে পারবো। দ্য হোল প্রজেক্ট, আপনি যদি পুরো প্রজেক্টটার বিষয়ে চিন্তা করেন, ইট রিকোয়ার্স আ লট অফ মানি। ওটার জন্য আমাদের অবশ্যই গভর্নমেন্টের একটা বড় সাপোর্ট দরকার হবে। তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি ও এই নির্বাচন নিয়ে সমালোচনা হয়েছে অনেকে অনেক ধরনের ট্যাগ দিচ্ছে। এটা অবশ্যই তাদের ব্যক্তিগত অপিনিয়ন। দেখি বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি পারি না ভবিষ্যতে। প্রশ্ন উঠেছে বিসিবির গঠনতন্ত্র নিয়েও। এসব বিষয়ে সবার সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিসিবির নতুন সভাপতি। বিসিবি টিভি পরে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন সীমান্তে আজও পুশিনের অপচেষ্টা চালিয়েছে বিএসএফ, তবে রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। গত রাতেও সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির পাশাপাশি টহল দেয় আনসার, ভিডিপি, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি আর সাধারণ জনগণ। সংশ্লিষ্টরা জানান, সীমান্তে পুশিনের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কার্যক্রম জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো। এদিকে মেহেরপুরে তেঁতুলিয়াবাড়ি সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা বিজিবি ব্যর্থ করে দেয়, তাদের ফেরত নিয়েছে বিএসএফ। আর 58 ঘণ্টা ধরে পঞ্চগড় সীমান্তের জিরো লাইনে আটকে আছে পুশিন হওয়া 10 জন। এছাড়াও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর পক্ষ থেকে 11 জনকে পুশিন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। ওই 11 জন ভারতীয় সীমান্তের শূন্য রেখা থেকে প্রায় 50 গজ অভ্যন্তরে অবস্থান করছে। অতীতে ভুল পরিসংখ্যানে অর্থনীতির তথ্য বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের। তিনি বলেন, রাষ্ট্র ও রাজনৈতিক প্রক্রিয়া সুশাসন নিশ্চিত করতে না পারলে গণমাধ্যম একা ব্যাংক খাতে সুশাসন আনতে পারবে না। আর বিশ্লেষকরা বলেন, ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত না হলে খেলাপি ঋণ কমানো সম্ভব নয়, আমানতকারীদের আস্থা ফেরানোও সম্ভব নয়। শুভ মাহফুজের রিপোর্ট। 2009 সালের 22,000 কোটি টাকার খেলাপি ঋণ 2024 সালের মার্চে এসে দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা। সুশাসনের অভাবে 5টি ইসলামী ব্যাংক সহ অন্তত 14টি ব্যাংক ও 20টি আর্থিক প্রতিষ্ঠান এখন ফেরত দিতে পারছে না গ্রাহকদের টাকা। বিগত সরকারের আমলে গণমাধ্যমের কল্যাণে ব্যাংকিং খাতে টাকা লোপাট ও দুর্নীতির চিত্র বারবার সামনে এলেও বরাবরই চুপ ছিল বাংলাদেশ ব্যাংক। ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর আয়োজনে রবিবার রাজধানীতে ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে উঠে আসে আর্থিক খাতের এমন উদ্বেগজনক চিত্র। আমানতকারীদের আস্থা ফেরাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের উপর ব্যবসায়ী ও রাজনৈতিক সব ধরনের অপ্রত্যাশিত চাপ বন্ধের তাগিদ দেন আলোচকরা। বিভিন্ন ভেস্টেড ইন্টারেস্ট যখন ব্যাংকের ব্যবস্থাপনার উপরে চাপিয়ে দেওয়া হয়, যেখানে রাজনৈতিক প্রভাব আপনার ব্যাংকের উপরে চেপে আসে, তখন এই নৈতিকতার পদস্খলনটা শুরু হয়। এবং এই নৈতিকতার পদস্খলনের কারণেও কিন্তু আমাদের ব্যাংকগুলোর আজকে যে অবস্থা, সেই অবস্থায় যথেষ্ট অবনতি হয়েছে। এ সময় ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে জোর দেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। যে রাষ্ট্র স্ট্যাটিস্টিক্স ব্যুরোকে ব্যবহার করে তার কাঙ্ক্ষিত একটা মানে কি বলে পলিটিক্যাল রেটরিককে দেওয়ার জন্য সে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছে স্ট্যাটিস্টিক্স ব্যুরোকে। একটা রাষ্ট্র কতটা নিম্ন কতটা গণবিরোধী হলে পরে এই পরিমাণ ম্যানিপুলেশন করতে পারে। প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমাদের মধ্যে একটা স্টেট সিস্টেমকে রিপেয়ারিং এর কাজ করছে। এবং আপনি নির্দ্বিধায় ধরে নিতে পারেন যে আমরা ব্যাংকিং খাতের মতো এরকম ক্ষেত্রে আমাদের সংস্কার, আমাদের পরিবর্তন, আমাদের মেরামত ইত্যাদি চিন্তাগুলিকে আমরা কমিশনের মধ্যে আনবই। গণমাধ্যমকে স্বাভাবিকভাবে নিতে না পারা রাষ্ট্রগুলো পিছিয়ে পড়ে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। গণমাধ্যম চায় না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আমি অনুরোধ করছি
আগামী বাজেটে রাজস্ব নীতি সবুজ ও পরিবেশ বান্ধব করার আহ্বান জানিয়েছেন গবেষণা সংস্থা সিপিডি। রবিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে জ্বালানি সংকট মোকাবেলায় জীবাশ্ম জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানির মধ্যে রাজস্ব বৈষম্য শীর্ষক সংবাদ সম্মেলন করে গবেষণা সংস্থা সিপিডি। এ সময় গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বর্তমান রাজস্ব কাঠামোতে জীবাশ্ম জ্বালানি প্রতিযোগিতামূলক সুবিধা পেলেও নবায়নযোগ্য জ্বালানি খাতকে কৃত্রিমভাবে অপ্রতিযোগিতামূলক রাখা হয়েছে। এলএনজির উপর বিদ্যমান 0% কর সুবিধা প্রত্যাহার করে 15% কর আরোপের প্রস্তাব দিয়েছে সিপিডি। একই সাথে সৌর ও বায়ু শক্তি উৎপাদনের যন্ত্রপাতির উপর আরোপিত 7.5% অগ্রিম কর প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, লিথিয়াম আয়ন ব্যাটারির আমদানি শুল্ক 25% থেকে কমিয়ে 5% নামিয়ে আনা এবং এনার্জি স্টোরেজ ব্যাটারির উপরে বিদ্যমান 20% সম্পূরক শুল্ক বাতিল করা উচিত। এছাড়া আহ্বান জানানো হয়, পরিবহন খাতের বিদ্যুতায়ন নীতির সাথে সামঞ্জস্য রেখে বৈদ্যুতিক যানবাহনের কর কাঠামো যৌক্তিক করার। ঈদুল আজহায় 394টি সড়ক দুর্ঘটনায় 402 জন নিহত এবং 1294 জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় তিনি বলেন, বিগত ঈদুল আজহার তুলনায় এবার দুর্ঘটনা বেড়েছে 3.95%। তবে এবারও দুর্ঘটনার শীর্ষে ছিল মোটরসাইকেল, যা মোট 38.83% বলে তিনি জানান। এবারের ঈদযাত্রায় বিগত সময়ের তুলনায় অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রবণতা এবং যাত্রী ভোগান্তি বেশি ছিল বলেও অভিযোগ করেন মোজাম্মেল হক। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বিগত সরকারের পথ অনুসরণ করে বর্তমান সরকারও নিরাপদ সড়কের পরিপন্থী নতুন আইন করতে যাচ্ছে। আমি দেখেছি যে বাসটা 100 টাকার ভাড়া 500 টাকায় যাত্রী বোঝাই হচ্ছে, ওই বাস থেকে 1000 টাকা চাঁদা নিচ্ছে স্থানীয় ট্রাফিক যে রাস্তায় দাঁড়ায় আছে। সে রাস্তার মাঝে দাঁড়াইয়া ওই বাসকে থামাইয়া গাড়ি যাত্রী বোঝাই করার জন্য সহযোগিতা করছে, যেটা তার কাজ নয়। গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ 2026-এর অর্গানাইজার মিটিং ও সমঝোতা স্মারক সই অনুষ্ঠান হয়েছে রাজধানীর বারিধারায় চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এর কনফারেন্স রুমে। এতে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির সাথে জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ডিআরইউ, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডিক্যাব সহ 12টি সাংবাদিক সংগঠন সমঝোতা স্মারক সই করে। এর আলোকে চলতি বছর বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে বিভিন্ন খাতে প্রতিবেদনের জন্য সাংবাদিকদের পুরস্কার দেওয়া হবে। চলতি বছর নভেম্বর মাসে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হবে। অনুষ্ঠানে সাংবাদিক নেতারা আশা করেন, গোল্ডেন সিল্ক মিডিয়া অ্যাওয়ার্ডের মাধ্যমে বাংলাদেশ চীন গণমাধ্যমের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি হবে। জানান, দুদেশের জনগণ পর্যায়ে সম্পর্ক বিস্তৃত করতে সাংবাদিকরা একত্রে কাজ করবেন। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ইউআরসি 2026 প্রতিযোগিতায় বিশ্বের তৃতীয় এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করেছে ইউআইইউ। এই সাফল্য বাংলাদেশের জন্য এক গৌরবময় ও ঐতিহাসিক মাইলফলক। একই সঙ্গে এশিয়ার 20 বছরের রোভার প্রতিযোগিতার ইতিহাসে এটি একটি অনন্য অর্জন হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই ঐতিহাসিক অর্জন ও সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে ইউআইইউ ক্যাম্পাসে একটি প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে জানানো হয়, প্রতিযোগিতার বিভিন্ন ধাপে অসাধারণ দক্ষতা ও ধারাবাহিক শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে ইউআইইউ মার্স রোভার টিম 2022 থেকে 2026 সাল পর্যন্ত টানা 5 বার এশিয়ার প্রথম দল হওয়ার গৌরব অর্জন করেছে। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত উপাচার্য এবং ট্রেজারার ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মোকাদ্দেম, ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমিরিটাস ডক্টর এম রিজন খান সহ অনেকে। বিশ্ব নিরাপদ খাদ্য দিবস 2026 উপলক্ষে জনস্বাস্থ্য সুরক্ষায় ফ্রন্ট অফ প্যাক লেভেলিং এর প্রয়োজনীয়তা নিয়ে ধানমন্ডিতে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ঢাকা আহসানিয়া মিশনের সভাপতি ডক্টর গোলাম রহমানের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। বিশেষ অতিথি ছিলেন ফুড সেফটি অথরিটির সদস্য প্রফেসর মোহাম্মদ সোয়েব ও গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের কান্ট্রি লিড রুহুল কুদ্দুস। সেমিনারে নিরাপদ খাদ্যের ব্যবহার বৃদ্ধিতে তরুণ প্রজন্মকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানানো হয়। স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের অন্তত 8% বরাদ্দ নিশ্চিত করা, দুর্নীতি, অব্যবস্থাপনা ও রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জামায়াতের মেডিকেল শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। কেন্দ্রীয় যুব দলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে নোয়াখালীতে আনন্দ মিছিল হয়েছে। শহরের জেলা জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক ঘুরে আসে। এতে জেলা যুবদল, নোয়াখালী পৌর যুবদল ও সদর উপজেলা যুবদল বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। পরে স্থানীয় সুপার মার্কেটের সামনে হয় সমাবেশ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। রামিসা ধর্ষণ ও হত্যায় সোহেল স্বপ্নার মৃত্যুদণ্ড, দ্রুত ফাঁসি চান বাবা। 3 মাসের রায় কার্যকরের আশা আইনমন্ত্রীর। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে মত স্বরাষ্ট্রমন্ত্রীর। বাজেট অধিবেশন শুরু, রামিসা সহ 4 শিশু ধর্ষণ ও হত্যায় সংসদের শোক। লোডশেডিং ও গ্যাসের সংকটে হাহাকার এমপিদের, সমাধানের আশ্বাস মন্ত্রীর। গণতান্ত্রিক বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা এবার। শিক্ষায়, বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রস্তুত না হলে টিকে থাকা কঠিন হবে বলেছেন প্রধানমন্ত্রী। সরকারের 100 দিনে কিছু আশা, কিছু উদ্বেগ। টিআইবির ঋণ খেলাপি, ফৌজদারি অপরাধে অভিযুক্ত সহ বিতর্কিতদের মন্ত্রিত্ব দেয়ার সমালোচনা। উত্তাপহীন ভোটে বিসিবির নির্বাচন, সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি হলেন তামিম ইকবাল, সহ সভাপতি ফাহিম সিনহা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfinews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।